আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের নাহিদ হাসনাতরা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে। কি করবে ভারত? বাংলাদেশের এই মুহূর্তে তারা নিজেদেরকে মনে করে বিরাট নেতা নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, নবগঠিত এনসিপি নেতা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তারা নিজেদের অনেক বড় নেতা মনে করেন এবং তারা কথায় কথায় ভারত ভেঙে দেবার কথা বলে, কথায় কথায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করার কথা বলে। আবার কেউ কেউ বলে যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো অধিকার নেই। গতকালকে এই ধরনের কয়েকটি আলাপ হয়েছে, তার প্রেক্ষিতে আমি আলাপ করতে এলাম যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যা চেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করতে চায়, ওসমান হাদিকে হামলায় জড়িত, এমনকি সীমান্তে বাংলাদেশি ভাই বোনদের ঝুলিয়ে রাখছে, তাদের পৃষ্ঠপোষকতা করছে ভারত। তিনি বলেন, ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চায়, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারের বিশ্বাস করে না, যারা এ দেশের সন্তানদের ওপর আস্থা রাখে না, আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। কত বড় কথা, চিন্তা করুন। ভারতের সেভেন সিস্টার্সকে যারা অস্থির করতে চায়, বিচ্ছিন্ন করে দিতে চায়, তাদেরকে এই হাসনাত আব্দুল্লাহরা আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের উপর নির্ভরশীল। ভারতকে সাবধান থাকতে হবে, বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে। একই অনুষ্ঠানে এই এনসিপির আর এক নেতা সার্জিস আলম বলেন, ভারতীয় হাইকমিশন যদি এদেশের মানুষের চাওয়া পাওয়াকে ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই মানুষগুলোর এদেশে থাকার কোনো অধিকার নেই। এনসিপির বড় বড় নেতাদের কণ্ঠে একই টাইপের বাক্য, কথাবার্তা উচ্চারিত হচ্ছে যে ভারতকে তারা আলাদা করে দেবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে তারা আশ্রয় প্রশ্রয় দেবে। হ্যাঁ, বাংলাদেশে এর আগেও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। 2001-06 আমলে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল এবং বাংলাদেশ দিয়ে অস্ত্র পাচারেরও চেষ্টাটা করা হয়েছিল। আজকে আবার সেই সময়ের সন্ধিক্ষণে বাংলাদেশ, ভারত এখন কি করবে? আসলে ভারত নিয়ে বাংলাদেশে ঘৃণা তৈরি করা হয়। এগুলো শুনতে অনেক অপ্রিয় হলেও সত্য যে মাদ্রাসা একটা পবিত্রতম জায়গা, পবিত্রতম শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা যে কতটা কল্যাণমূলক শিক্ষার জায়গা হতে পারে সেটা দেখতে হলে ভারতে যেতে হবে। ভারতে হিন্দু ধর্মাবলম্বীরাও মাদ্রাসায় পড়ে, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকতা করে মাদ্রাসায়, হিন্দু ধর্মাবলম্বী কর্মচারী করে মাদ্রাসায় চাকরি করে। বাংলাদেশে একটি উদাহরণ দেখাতে পারবেন? ভারত তো বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠের তার দিক দিয়ে তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, তারপরে বাংলাদেশ। কিন্তু সেই ভারতে মাদ্রাসাগুলোকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে যে সাধারণ স্কুল কলেজের যে সিলেবাস আর মাদ্রাসার যে সিলেবাস একদম কাছাকাছি। শুধুমাত্র মুসলিমরা ধর্মীয় বিষয়গুলো পড়বে আর অন্য ধর্মের যারা, তারা স্ব ধর্মের বিষয়গুলো পড়বে।
যার দরুন সেখানে মাদ্রাসাকে আলাদা সাম্প্রদায়িকভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। সেখানে অন্য ধর্মের মানুষ যে মাদ্রাসায় পড়তে পারবে না এমনটা নাই। এবং মাদ্রাসা মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভারতে গড়ে উঠেছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের রাজ্যে রাজ্যে। এবং মাদ্রাসায় রেজাল্টের কথা যদি বলেন, শীর্ষ স্থান অধিকার করে থাকে ভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের মানুষও মাদ্রাসা শিক্ষায় শীর্ষ স্থান দখল করে। কিন্তু বাংলাদেশের মাদ্রাসা একটি সাম্প্রদায়িক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। সিলেবাসে সমতা আছে, আবার ভিন্নতা আছে। এবং মাদ্রাসা শিক্ষা বহু ধারায় বিভক্ত বাংলাদেশে। এবং এই মাদ্রাসার অপব্যবহারটা এমনই, আজকে আমাদের বৃহৎ এই যে মাদ্রাসায় বৃহৎ প্রজন্ম পড়ে, তাদেরকে আমরা আলোর পথে নিয়ে আসতে পারছি না আমাদের গলদ থাকবার কারণে। এবং এই গলদের কারণে মাদ্রাসায় নানা রকম নেতিবাচক শিক্ষাও দেওয়া হয়। অনলাইনে আপনারা খেয়াল করবেন যে ভিডিও ঘুরে বেড়ায় যে তোমরা ভারতকে ঘৃণা করো, ভারত তোমাদের শত্রু রাষ্ট্র, পাকিস্তান তোমাদের আপন রাষ্ট্র। এইভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়, যার দরুন এই যে যারা মন্তব্য করছেন এদের অনেকেই মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় ছোটবেলা থেকে তারা ভারতকে ঘৃণা করে করে বড় হয়েছে, যার কারণে আজকে অবাস্তব কথাবার্তা বলে যে ভারতকে তারা আলাদা করে দেবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে, বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে হলেও আলাদা করে দেবে। কারণ ভারত তাদের একটা ঘৃণার কিছু। আমি বরাবরই বলি, গতকালকেরও হয়তো একটি কন্টেন্টে বলেছি যে বাংলাদেশ একটি ব্যতিক্রম ভূখণ্ড। পৃথিবীর ইতিহাসে আর একটি দেশও খুঁজে পাবেন না, আপনি পৃথিবীর মানচিত্র আতি পাতি করে খুঁজুন, যে এই যে মানচিত্রে চারিদিক দিয়ে একটি দেশ দিয়ে পরিবেষ্টিত, একটু খুঁজে পাবেন না। এবং সেই আমরা কতটা বিপদ ডেকে এনেছি। এবং এই কথাও আমি বারবার বলি যে বাংলাদেশ একটা ল্যান্ডলক কান্ট্রি। আজকে ভারত যদি আপনার উপরে ছড়ি ঘোরাতে চায়, আপনার বাঁচা মরার প্রশ্ন এসে যাবে। আজকে পাকিস্তান পাকিস্তান করেন, পাকিস্তান কি পরিণতি? পাকিস্তানের তাও 3 পাশ ওপেন আছে, 1 পাশ ভারত সীমান্ত। পাকিস্তান ব্যবসা বাণিজ্য যাতায়াত অন্য ভারতের সঙ্গে যদি নাও করে তাহলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আজকে বাংলাদেশ যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, বাংলাদেশ পাকিস্তান তো একটা পর্যায়ে আছে, বাংলাদেশের চাইতে অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তান অনুন্নত দেশ। সেই জায়গায় বাংলাদেশ এখনো পর্যন্ত একটা জায়গায় আছে। আজকে যে ভারতের সঙ্গে যে পাল্টাপাল্টি অবস্থা, ভারত যদি চিন্তা করে বাংলাদেশকে একদম বিকল করে দেবে, এই যে এই ধরনের অসুস্থ মস্তিষ্কের এই মুহূর্তের তারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের কণ্ঠ থেকে, তাদের মুখ থেকে এমন কথা আসছে যে ভারতকে বিচ্ছিন্ন করে দেবে তারা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে। এর পরিণতি ভালো হবে না। আমি বলছি যে ভারত এখন কি করবে? ভারতের করা উচিত এটাই যে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির হাতে ক্ষমতা যাক, এটি ভারতের সহ্য করে নেওয়া উচিত। ভারতের বর্ডারে তারা তাদের মতো নিরাপত্তা বাড়াক এবং বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলানো উচিত। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দেখুক যে বাংলাদেশ কিভাবে চলতে পারে। অন্ততপক্ষে অল্প, আমি এর আগেও বলেছি, অল্প কিছু সময়ের জন্য বাংলাদেশের মানুষের এটা বোঝা উচিত। নইলে এই যে বাংলাদেশে যে ভারত বিরোধী সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা বন্ধ তো হবেই না, বরঞ্চ দিনকে দিন বাড়বে। আমি একদিকে ভারতের বিরোধিতা করছি, কিন্তু অন্যদিকে ভারত থেকে পণ্য নিয়ে এসে সয় লাভ করে ফেলছি। ভারতীয় পণ্য ছাড়া আমার চলে না। এই যে সাম্প্রতিক উদাহরণ দেখুন না, ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করেছে, আমার দেশে পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে। পেঁয়াজের দাম যেই বাড়া শুরু হলো, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিল, আমার পেঁয়াজ আসছে, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এই যে ভারত থেকে গতকালকে চাল আমদানির অনুমতি দিল 50,000 মেট্রিক টন। যে চাল ভারত থেকে 300-350
ডলারে পার টন আমদানি করা যায়, সেটা মিয়ানমার কিংবা ভিয়েতনাম থেকে আমদানি করতে গেলে $500 প্লাসে আমদানি করতে হয়। এগুলো আসলে দেখতে দাও যে বাংলাদেশ, ভারত বিরোধিতা যেহেতু বাংলাদেশে খুব বেশি চর্চা হচ্ছে, ভারতের এখন এটাই করা উচিত যে ভাই ঠিক আছে, বা দাদা ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের বিরোধিতা করো, আমরা তোমাদের চারপাশ দিয়ে ঘিরে আছি, আমরা এতই খারাপ, এতই অগ্রাসনবাদী, তোমরা তোমাদের মতো চলো, আমরা আপাতত তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। ভারতের এটা করা উচিত। বাংলাদেশের মানুষের বুঝতে দেওয়া উচিত যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ কতটা ভালোভাবে চলতে পারে। ভারত এখন কি করে? ভারতের এটাই করা উচিত, বাংলাদেশের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত, এবং ওই যে সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে, এটিও যাতে না করতে পারে। আপনারা আপনাদের নিরাপত্তা বাড়িয়ে দেন। এছাড়া বাংলাদেশকে সাইজ করা, যুদ্ধ করে এখানে যুদ্ধ করারও প্রয়োজন নেই। যুদ্ধ মানে প্রত্যেকেরই, আপনারা যুদ্ধ করতে আসবেন, আপনাদেরও ক্ষতি, এখানকারও ক্ষতি, কিন্তু আপনারা বাণিজ্যিক, অর্থনৈতিক নানাভাবে অবরোধটা চালু করুন। কারণ আপনাদের এত ঘৃণা, এত নেতিবাচক কথাবার্তা, তারপরেও আপনারা এইভাবে সয়ে যাচ্ছেন, সয়ে গিয়ে ব্যবসা করছেন। কেন? ব্যবসা করার দরকারটা কি? আপনি $10-12 বিলিয়ন ব্যবসা বাংলাদেশে না করলে কি হবে? কেন? মার্কিন যুক্তরাষ্ট্র না আপনাদের প্রায় 80-85 বিলিয়ন ডলারের মার্কেট, সেখানে আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। তারপরে ট্রাম্পের সঙ্গে এই যে শুল্ক নিয়ে বিশেষ করে এখন পর্যন্ত সেটেল হচ্ছে না, তাতে তো আপনাদের ক্ষতি হচ্ছে না। তো কাজেই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক ভাবে এই মুহূর্তে একটু সম্পর্কটা ছিন্ন করুন। আমাদের নেতা নাহিদ ইসলাম, আমাদের নেতা হাসনাত আব্দুল্লাহ, আমাদের নেতা সার্জিস আলমরা বাংলাদেশকে কিভাবে উদ্ধার করে আগামী 2-1 বছর আমরা একটু দেখতে চাই, এবং ক্ষমতায় জামাত আসুক। বাংলাদেশের মানুষেরও এটা বোঝা উচিত, দেখা উচিত, ক্ষমতায় জামাত আসুক। জামাতকে ক্ষমতা আসবার জন্য আপনাদের কোনো পদক্ষেপ নেওয়ারও দরকার নাই। অটোমেটিক্যালি জামাতকে যদি বাংলাদেশের মানুষ মনে করে যে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তাহলে আনুক না, আমরা একটু দেখি যে কি হয়, আমাদের দেখার সুযোগ দিন। ভারত এখন কি করবে, আপনাদেরকে ছাড়া চলার সুযোগ দিন। ভারতের কাছে এই আহ্বান জানাই। আজ বিজয় দিবস। প্রত্যেকটি বাংলাদেশিকে, আমার ভাই বোন যারা আছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের এদিকে ভারতবর্ষে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই বিজয় দিবস পালিত হলেও এখন পাকপন্থীদের করায়ত্ত বাংলাদেশ তাদের প্রিয় বিজয় দিবস পালন করতে পারছে না। 2024-এও পারেনি, 2025-এও পারছে না। তবে এটাই তাদের শেষ। এই 2 বছর তারা যা তাণ্ডব মাতিয়ে রেখে দিয়েছে, তাই এই বছরই এদের এটা শেষ হবে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। তার কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তারা একটা রিপোর্ট দাখিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে, মানে PMO বলে যেটাকে বলে। সেই রিপোর্টে পরিষ্কার পাকিস্তানের রোল ওই পহেলগাঁওয়ে এবং দিল্লিতে বাংলাদেশের রোল সাফ সাফ করে লেখা আছে। বাংলাদেশি যেমন হিজবুত তাহরির আর লস্করে তৈবার কিছু অগ্রণী অংশ, তারা যেমন অ্যাক্টিভ হয়ে তারা ডিফিউজার পাঠিয়েছিল, আর তেমনি পাকিস্তানিরা পহেলগাঁও করেছে, এটা তো আপনারা জানেন। তার ডিটেইল রিপোর্ট জমা পড়েছে, এই খবরটুকু আমি পেয়েছি। এবং ডিটেইল রিপোর্টটা জমা পড়ার পর এবার সিঁদুর 2.0 স্টার্ট হচ্ছে। স্ক্রিপ্ট লেখা কমপ্লিট,
এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একই সঙ্গে এই সিঁদুর অভিযানের মধ্যে পড়ে যাবে। তা এখন সিঁদুর অভিযানের মধ্যে যখন পড়বে, তখন তো বাংলাদেশের একটা তো বড় ক্ষয়ক্ষতি হবে, একটা বড় ঝামেলা তৈরি হবে। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র সার্জিও গোরের উপস্থিতিতে মার্কো রুবিও, জেডি ভান্সের সঙ্গে আমার ভারতবর্ষের কথা হয়েছে এবং কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তখন বলা হয়েছিল যে আমরা ডসিয়েরটা পাঠাবো। ডসিয়েরটা রবিবার দিন পাঠানোর কথা, শনিবার দিন পাঠানোর কথা ছিল, মধ্যখানে রবিবার পড়ে যাওয়ায় ওইদিকে রবিবার, আবার আমাদের এখানে যেমন সোমবার, তখন ওদের ওখানে যখন শনিবার, আমাদের এখানে তখন রবিবার, আর আমাদের এখানে যখন রবিবার তখন ওদের ওখানে সোমবার। তো সোমবার দিন সেই রিপোর্টটা পাঠানো হয়েছে, আজ এসে পৌঁছে গেছে আমাদের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে চুক্তিটা, সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে দুপক্ষের মধ্যে সই সাবুত করে এবার ভারতবর্ষ তার পার্টটা সই করে ফিরিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টটা সই হয়ে ডসিয়ারে চলে এসছে। এখন এই সময়তে যখন ঠিক হলো যে সার্জিক্যাল 2 স্ট্রাইকটা শুরু হবে, সার্জিক্যাল 2 বলছি, সিঁদুর 2.0 যখন শুরু হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু একটা বলে দেওয়া হয়। তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার কর্মীদের এবং বাংলাদেশে সফররত যে সমস্ত মার্কিনী রয়েছে তাদের উদ্দেশ্যে একটা নিরাপত্তার সংক্রান্ত একটা সতর্কবাণী একটা জারি করেছে। সেটা A+++, মানে 3টে প্লাস, A+++, তার মানে চূড়ান্ত সতর্কতা। সমস্ত সভা সমাবেশ এবং গুলতানি এবং ঝামেলাযুক্ত জায়গা থেকে তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যে যার জায়গায় যতটা পারেন ততটা চুপচাপ থাকবেন, এটুকুই ওই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। সেটা হয়তো আপনার দেশের খবরেও নিশ্চয়ই আপনারা জানতে পারছেন। এখন এই যে সার্জিও গোর এবং পল কাপুর, এরা দুজনে সম্ভবত 25 থেকে 26-এর মধ্যে কি 27-এর মধ্যে এরা ঢাকায় পৌঁছাচ্ছেন দুজনে একসঙ্গে। ঠিক তার আগে ট্রেসিকে বলা হয়েছে ব্যাগপত্র গুছিয়ে নাও, মানে পল কাপুর আর সার্জিও গোর পৌঁছাবার আগে ট্রেসিকে বাংলাদেশ ছাড়তে হবে। ট্রেসি সেই বার্তা পেয়ে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। ফলে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে তার কিন্তু পরিষ্কার ইঙ্গিত পড়ছে। সব থেকে দুঃখের বিষয় কি হলো, এই যে বিজয় মাস, এই বিজয় মাসে যে ভারত যে স্বাধীনতার পক্ষে যোগ দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সেই বিজয় মাসেই আবার বাংলাদেশের বুকে আঘাত হানতে হচ্ছে। গতকালকেও ড্রোন স্ট্রাইক হয়েছে। ড্রোন স্ট্রাইকে মোটামুটি আপনার 1, 2, 3, 4, 4টে জায়গার হিসেব আমার কাছে আছে। আরো 2টো জায়গায় পড়েছে, 6টা জায়গায়, কিন্তু 4টের হিসেব আমার কাছে আছে আর 2টো জায়গার হিসেব আমার কাছে নেই। এখন যেগুলো বলা হয়েছে, মানে যেগুলো ড্রোনগুলো পড়েছে, একটা হচ্ছে রংপুরের রৌমারি, সেখানে পড়েছে, তাতে 2 জন মারা গিয়েছেন সেখানে। ঠাকুরগাঁও সীমান্তে পড়েছে
2 জন মারা গিয়েছে। রংপুরের রাজীবপুরে ড্রোন পড়েছে, মারা গিয়েছে 6 জন। আর মায়ানমার বাংলাদেশ সীমান্তে লাইখানছড়ি বলে একটা জায়গা আছে, এই লাইখানছড়ি এলাকায়, সেখানে 1 জন মারা গিয়েছে। আমাদের কাছে টোটাল যা মৃত্যুর হিসেব আছে 2, 2, 4 আর 6, 10 আর 11 জন। আরো 2টো জায়গায় পড়েছে, সেই 2টো জায়গার হিসেব নিকেশ আমার কাছে এসে পৌঁছায়নি বা আমি পাইনি। যার কাছ থেকে আমি পেয়েছি তিনি পাননি, ফলে আমি আপনাদের বলতে পারছি না। মোটামুটি আমার যা হিসেব আছে, আমার কাছে 11 জন মারা গিয়েছেন। গতকাল কতজন মারা গিয়েছেন সেই খবর তো আপনারা দেখেছেন। এবার বাংলাদেশ তার কি করণীয় সেটা বাংলাদেশ করবে। যেমন পাকিস্তান পুরোপুরি সেনাকে সতর্ক করে দিয়েছে, কিন্তু পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা কিছু নেই, পাকিস্তান কিছু করতে পারবে না, পাকিস্তানকে একতরফা মার খেতে হবে। বাংলাদেশ কতটা করছে তা আমি জানি না, বলতে পারবো না। বাংলাদেশের নাকি আইন শৃঙ্খলা সামলাতেই নাকি সেনা ব্যস্ত, দেশের জন্য লড়বে কি? ফলে পড়ে পড়ে মারই খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবার ধরুন, এই যে আমাদের প্রণয় বার্মাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, তলব করা হচ্ছে, এবার প্রণয় বার্মা খুব বিরক্ত হয়ে গিয়েছেন। প্রণয় বার্মা এখানে কিছু বলেননি, কিন্তু বিদেশ মন্ত্রকে তিনি যে নোটটি পাঠিয়েছেন, সেই নোটের যে সারমর্ম, তাতে আমি যেটা জানতে পেরেছি তা আমি বলছি আপনাদের। বলা হয়েছে যে এই নিয়ে 6 বার আপনারা আমাকে তলব করলেন, আমরা আপনাদেরকে 57 পৃষ্ঠার স্যাটেলাইট ইমেজ দিয়েছি, কোথায় কোথায় আপনারা কি করেছেন না করেছেন, কিন্তু আপনারা আজ পর্যন্ত একটা কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। আর এবারে আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন যে আপনাদের হাদির ওপরে গুলি চালিয়ে নাকি ভারতীয়রা, ভারতীয় গোয়েন্দা তারা নাকি এপারে ঢুকে হাদিকে হত্যা করে চলে গিয়েছে। কিছু তো প্রমাণ দেবেন আপনারা। এই যে বারবার বিনা প্রমাণে আমাকে ডেকে পাঠাচ্ছেন, আমার সময় নষ্ট হচ্ছে এবং আমি এতে খুব অপমানিত বোধ করছি, এবং আমি আমার ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারত সরকারকে এটা আমি জানিয়ে দেব যে বাংলাদেশে আমি আর কাজ করতে ইচ্ছুক না। এতে ভারতের কি রিয়াকশন হবে সেটা বুঝতেই পারছেন বাংলাদেশ সম্পর্কে। খুব একটা ভালো রিয়াকশন তো হবে না নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী এমনিতেই চুপচাপ, কোনো কথা বলেন না, কিন্তু সিগন্যাল পড়ে গিয়েছে, স্ক্রিপ্ট রেডি করো, মারো। এখন এই যে আপনাদের এখানে ড্রোন অ্যাটাক যে হচ্ছে এবং ভবিষ্যতে যে অ্যাটাক গুলো হবে, সেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র জানে। তবে আপনাদের প্রতি, যেহেতু আপনারা আমার খুব নিকটের মানুষ, বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। অনুরোধটা হচ্ছে, যেখানে দেখবেন পাকপন্থী এবং ভারত বিরোধী সমাবেশ হচ্ছে, সেই জায়গাগুলো ছোট হোক বড় হোক, সেই সমাবেশগুলো এড়িয়ে যাবেন। ওই সমাবেশের ধারে কাছে আপনারা থাকবেন না। কখন কি হয় কিছু বলা যায় না। আমি পরিষ্কার করে আপনারা তো সবকিছু বলতে পারবো না, ভারতের প্ল্যান অফ অ্যাকশন আপনাদেরকে বলতে পারবো না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বলে দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এবং তার দূতাবাসের কর্মীদের বলে দিয়েছে এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে যাবে। একটা খবর পাওয়া যাচ্ছে যে আমাদের পানাগড়ে 22টা ট্র্যাক আছে ড্রোনের, এই 22টা ট্র্যাককেই কিন্তু রেডি করা হয়ে গেছে এবং ড্রোন পরপর সাজিয়ে দেওয়া হয়েছে, কয়েক হাজার ড্রোন সাজিয়ে দেওয়া হয়েছে। আমি কথার কথা বলছি, ধরুন
কোন একটা সমাবেশ হচ্ছে, ভারত বিরোধী, পাকিস্তানপন্থী কোন একটা সমাবেশ হচ্ছে, 10-20 হাজার লোক জমা হয়েছে, সেখানে 500টা ড্রোন গিয়ে অ্যাটাক করলো। হাড় গোড় নাড়ি ভুড়ি কিচ্ছু পাওয়া যাবে না। ওই যে বৃষ্টির মতো পড়বে না, কিছু পাওয়া যাবে না, বেলচা দিয়ে তুলতে হবে। দুঃখের বিষয় এটা যে 71 সালে আমরা যে সৈনিকদের শহীদের রক্ত দিয়ে আমরা যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশকে আমাদের আবার আঘাত করতে হচ্ছে। এই আঘাতটা কিন্তু বাংলাদেশ নিজে থেকে ডেকে এনেছে। ডেকে আনার ফলে আজকে বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু ঘনিয়ে আসছে। বলতে পারেন বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘ। আমি বলেছিলাম না, শিলাবৃষ্টির পর ঝোড়ো বৃষ্টি শুরু হবে। এবার ঝোড়ো বৃষ্টি দেখতে পাবেন। খবরে আপনাদের কতটুকু দেখাবে, কতটুকু বুঝে, কিন্তু আপনাদের দেশের যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, তাদের কাছে চেপে তো রাখতে পারবে না, লিক করে ঠিক বেরিয়ে যাবে। ফলে আপনারা সবই জানতে পারবেন। আমি এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আপনারা শুধু সাবধানে থাকবেন। আমার যতদূর মনে হয় এই বিজয়ের মাসে আর একটা বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমার বলার অর্থ এইটে যে 71 সালে যে বিজয় দিবস আপনারা উদযাপন করছেন, সেই আর একটা বিজয় দিবস আপনাদের উদযাপন করতে হবে যে কোনো একটা তারিখে। আবার এই দাঁত মুখ বার করেছে পাক হানাদারেরা। সেই দাঁত মুখ বার করা সেই শ্রীগালের বাচ্চারা, যারা বাংলাদেশকে ছিঁড়ে কুটে খাচ্ছে, ভারতবর্ষকে অস্থির করছে, তাদেরকে দুনিয়া ছাড়া করে দিতে ভারত পিছপা হবে না। পারলে ভারতকে আমি অনুরোধ জানিয়েছি বিদেশ দপ্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকে যে আমার নাম করে অন্তত একটা ব্রহ্মস অন্তত মারবেন। আমি মস্করা করে বলেছি, কিন্তু যদি মেরে দেয় তাহলে জানবো যে আমার যে স্বপ্ন সেটা সফল হয়েছে। সাবধানে থাকবেন। আমি বারবার বলছি, সাবধানে থাকবেন। বিজয় দিবসে মাসে আবার একটা বিজয় দিবস শিগগিরই হয়তো পালন হতে যাচ্ছে।